কোটা নিয়ে হাইকোর্টের রায়ে 4 সপ্তাহ স্থিতাবস্থা আপিল বিভাগের। এদিকে আন্দোলন দমাতে আপিল বিভাগের আদেশ, স্থায়ী সমাধান চান শিক্ষার্থীরা। জানাবো, দেশ বিরোধী যুক্তি থেকে দৃষ্টি সরাতে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার, দাবি রিজভির। এদিকে ফাঁস করা প্রশ্নে 3 বিসিএস ক্যাডার, আতঙ্কে অন্যরাও। জানাবো, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো জোরদার হবে বলছে সমমনা জোট। এবং সর্বশেষ জানাবো, ডিভাইডারের সঙ্গে ধাক্কায় মাইক্রোবাসে আগুন, দগ্ধ হয়ে হাসপাতালে 5 যাত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে 4 সপ্তাহ স্থিতাবস্থা আপিল বিভাগের। সরকারি চাকরি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী 4 সপ্তাহ পর বিষয়টি পরবর্তী শুনানি করার জন্য দিন নির্ধারণ করা হয়েছে। বুধবার বেলা 11টায় আপিল বিভাগের শুনানি শেষে এ রায় দেন আদালত। এর আগে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। শুধু এই মামলায় শুনানির দিন ধার্যের জন্য চেম্বার বিচারপতির আদালত বসেছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানিও একই সঙ্গে অনুষ্ঠিত হয়। এর আগে গত 4 জুলাই সরকারি চাকরি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ। সেদিন আপিল বিভাগ রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের উপর শুনানি করেননি, নট টুডে বলে আদেশ দেন। আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে বলেন, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকুক। রায় প্রকাশিত হলে আপনারা লিভ টু আপিল দায়ের করুন, আমরা শুনবো। এ সময় প্রধান বিচারপতি বলেন, আন্দোলন হচ্ছে হোক, রাজপথে আন্দোলন করে কি হাইকোর্টের রায় পরিবর্তন করবেন? আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। রিটের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। গত 5 জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর 9 জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই দিন এই আবেদনের শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। সেদিন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেছিলেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে নাকি বাতিল হবে, এ বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আন্দোলন দমাতে আপিল বিভাগের আদেশ, স্থায়ী সমাধান চান শিক্ষার্থীরা। সরকারি চাকরি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর 4 সপ্তাহ স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। আপিল বিভাগের এমন আদেশকে আন্দোলন দমানোর কৌশল হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, আন্দোলন দমানোর চেষ্টা না করে একটি কমিশন গঠন করে কোটা নিয়ে স্থায়ী সমাধান করুন। এছাড়া ছাত্র সমাজ রাজপথ ছাড়বে না। বুধবার দুপুরে শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের পক্ষে এমন ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা। হাসনাত আব্দুল্লাহ নামে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক বলেন, আমরা আপিল বিভাগের এমন আদেশ আশাহত হয়েছে। আমরা একটি স্থায়ী সমাধান চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন দমাতেই সরকার এমন মূলা ঝুলিয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা স্থায়ী সমাধান চাই। আমরা চাই কোটা নিয়ে পৃথক একটি স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে চূড়ান্তভাবে এই সমস্যাটির সমাধান করা হোক। তিনি বলেন, আপিল বিভাগের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিচার বিভাগের প্রতি আমাদের শতভাগ শ্রদ্ধা রয়েছে, কিন্তু আমরা সাময়িক কিছুতে আর বিশ্বাস করছি না। আমাদের ঘরে ফেরাতে হলে কোটা বৈষম্য দূর করতে হবে। রবিউল ইসলাম নামক আরেক শিক্ষার্থী বলেন, টানা আন্দোলনে আমাদের কর্মীরা অসুস্থ হচ্ছে, তারপরও তারা রাজপথে চলে আসছে। আমরা কোনোভাবে হার মানতে রাজি নই। সরকারকে অবশ্যই এর স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। পাকিস্তান থেকে বৈষম্যের প্রতিবাদে যুদ্ধ করে স্বাধীন হওয়া জাতি কোনো ধরনের কোটা বৈষম্য মেনে নেবে না। দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার, দাবি রিজভি। দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই সরকার পরিকল্পিতভাবে ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। রিজভি বলেন, ভারতের সঙ্গে রেল করিডোর সমঝোতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ট্রেনে করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার। পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মোকাবেলা করতে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে তারা। তিনি বলেন, প্রতিবেশী দেশ তাদের রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিনকে ব্যবহার করতে চাচ্ছে। বাংলাদেশকে একটি চিরস্থায়ী আন্তর্জাতিক চক্রান্ত ফেলে দেওয়ার প্রচেষ্টা তারা হাতে নিয়েছে। কারণে আমরা দেখতে
দেখতে পাচ্ছি সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিচ্ছে নিজেদের অপকর্ম ঢাকার জন্য, দেশবিরোধী চুক্তি করার জন্য। তাই কখনো আমরা দেখছি আজিজ কাণ্ড, কখনো দেখছি বেনজির কাণ্ড, কখনো দেখছি পিএসসি ড্রাইভার কাণ্ড, কখনো দেখছি মতিউর কাণ্ড। একের পর এক কাণ্ড আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, বেনজির, আজিজ সহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যে হাজার কোটি টাকা দুর্নীতি করছেন সেগুলো আপনি দেখেন না? একজন পিয়ন কি করে 60 কোটি টাকার মালিক হন? একজন ড্রাইভার যদি 100 কোটি টাকার মালিক হন সেটা কি আপনারা সরকার জানবে না? তিনি বলেন, সরকার বিএনপি চেয়ারপারসনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা ধরনের ষড়যন্ত্র করছে। খালেদা জিয়া কখনো কোনো স্বৈরাচারের কাছে আপোষ করেনি, তার জনপ্রিয়তায় একজনের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফাঁস করা প্রশ্নে 3 বিসিএস ক্যাডার আতঙ্কে অন্যরাও। বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশ্ন ফাঁস নিয়ে বেরিয়ে আসছে থলের বিড়াল। গত এক যুগে 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত ছিলেন বাংলাদেশ সরকারি কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। আর এসব ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন অনেকেই। তাদের অনেকে এখন বিভিন্ন ক্যাডার চাকরিও করছেন। যারা ফাঁস হওয়া প্রশ্নে টাকার বিনিময়ে পরীক্ষা উত্তীর্ণ হয়ে বর্তমানে চাকরি করছেন, প্রশ্ন ফাঁস কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর তারাও রয়েছে আতঙ্কে। সূত্রের তথ্যে জানা গেছে 33তম বিসিএস পরীক্ষায় 10 জন প্রার্থীর কাছে প্রশ্ন ফাঁস করে একটি চক্র। তাদের মধ্যে 3 জন বর্তমানে বিভিন্ন ক্যাডারে চাকরি করছেন। এছাড়া আরো কিছু ক্যাডার কর্মকর্তাদের নামও রয়েছে আলোচনায়। বিপিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের করা মামলায় গতকাল মঙ্গলবার পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবিদ আলী সহ 6 জন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়া 6 জনের মধ্যে পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান বলেছেন, 33তম বিসিএস পরীক্ষায় 10 জন প্রার্থীর কাছে প্রশ্ন ফাঁস করেছেন তিনি। এর মধ্যে 3 জন বর্তমানে বিভিন্ন ক্যাডারে চাকরি করছেন। ওই বিসিএসে তার ফাঁস করা প্রশ্নে 10 জনের মধ্যে 6 জন লিখিত পরীক্ষায় পাশ করেন। সেই 6 জনের মধ্যে 3 জন মৌখিক পরীক্ষায় বাদ পড়েন। প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্ত খলিলুর রহমান ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দিতে চাঞ্চল্যকর এসব তথ্য জানান। তার তথ্যগুলো এখন তদন্ত করছে সিআইডি। তদন্তে যদি তার ফাঁস করা প্রশ্নে সত্যি ওই 3 জন কর্মকর্তা বিভিন্ন ক্যাডারে চাকরি করার সত্যতা মিলে, তবে তাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে সিআইডি। এছাড়াও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রেলের অন্তত কয়েকশো নিয়োগে খলিলুরের হাতে ছিল বলেও তিনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। আটকের পর রাজধানী মিরপুরে খলিলের বাসায় গিয়ে তার বিলাসী জীবনযাপন দেখে চমকে উঠেছিলেন খোদ সিআইডি কর্মকর্তাও। অর্থাৎ খলিল প্রশ্ন ফাঁস করে দ্রুতই বনে গেছেন কোটিপতি। জবানবন্দিতে খলিলুর আরো জানিয়েছেন, পিএসসির সাবেক একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে তিনি চাকরি প্রার্থীদের পরিচয় করে দিতেন। সেখান থেকে সবুজ সংকেত মিললে নিয়োগের বিষয়ে আর্থিক লেনদেনের চূড়ান্ত সিদ্ধান্ত হতো। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মেডিকেল টেকনোলজিস্ট নিয়ামুল এসব প্রশ্ন ফাঁসে বিভিন্ন সময় তাকে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন খলিলুর। তার বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে ফৌজদারি ও বিভাগীয় মামলা হলে অভিযোগ থেকে নাম কাটিয়ে আদালতের আদেশ নিয়ে আবার ফেরেন পিএসসিতে। 2012 সালে 33তম বিসিএস এর সময় কর্মচারী খলিলুর রহমানের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় মামলা করা হয়। সে সময় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রশ্ন ফাঁসের অভিযোগে তাকে গ্রেফতার করে র্যাব। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। একই সময় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। পিএসসির একজন কর্মকর্তা বলেন, অনেক দৌড়ঝাঁপ করে খলিলুর মামলা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা চালিয়ে সফল হন। পরে 2022 সালে মার্চের মামলা ও বিভাগীয় মামলা যথেষ্ট সাক্ষ্য প্রমাণের অভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়। টানা 10 বছর সাময়িক বরখাস্তের সময় তিনি বকেয়া বেতন ভাতা ফেরত পান। বর্তমানে তিনি ডেসপাস রাইডার পদে কর্মরত। বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একটি সূত্র এই তথ্য জানিয়েছে। বিএফআইইউ সূত্র জানায়, ব্যাংক হিসাব জব্দ সংক্রান্ত চিঠি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেসব হিসাব জব্দ থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিএফআইইউ এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ সরকারি কমিশনের গ্রেফতার হওয়া কর্মকর্তা কর্মচারীদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর মধ্যে তাদের গ্রেফতার করেছে সিআইডি। বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো জোরদার হবে বলছে সমমনা জোট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন চলছে জানিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে সামনে আন্দোলন আরো জোরদার করা হবে। আন্দোলনের মধ্যে 3 নেত্রীকে মুক্ত করা হবে। ফরহাদ বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার সাজা দেওয়া হয়েছে। সরকার নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দিলেও কার্যত তিনি কারাবন্দী। তিনি আজ গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা দরকার, কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির সমঝোতা স্মারক সহ বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, এই অসম সমঝোতা স্মারক সমূহের বাংলাদেশের কোনো লাভ হবে না। রেল ট্রানজিটের নামে কার্যত ভারতকে করিডোর দেওয়া হয়েছে। অবিলম্বে দেশের স্বার্থ বিরোধী এসব চুক্তি বাতিল করতে হবে। ডিভাইডারের সঙ্গে ধাক্কায় মাইক্রোবাসে আগুন, দগ্ধ হয়ে হাসপাতালে 5 যাত্রী।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লেগেছে। এই ঘটনায় মাইক্রোবাসে থাকা 5 জন দগ্ধ হয়েছেন। বুধবার সকাল 10টা থেকে মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার টিআই আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের নাম জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস সকাল 10টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা টোল প্লাজার সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। যাত্রীদের চিৎকারে টোল প্লাজা কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসের জানালা ভেঙে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।